সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। বিভিন্ন পত্রিকা এবং মিডিয়ার শিরোনাম হচ্ছে একটি রাজনৈতিক ভূমিকম্প হয়ে গেল। অনেকে বলছেন ইটস এ স্টানিং ভিক্টরি, অনেকে বলছেন এটি একটি জেগে ওঠার ওয়েক আপ কল ফর ইউএস ডেমোক্রেটিক পার্টি। জোহরান মামদানিজ যে বিজয় নিউ ইয়র্ক সিটি মেয়রাল প্রাইমারিতে, এটি শাক হয়ে পাঠিয়েছে বিভিন্ন নিউজ মিডিয়া এবং বিভিন্ন নিউজ মিডিয়াকে পাঠিয়েছে ইনটু আ ওভারড্রাইভ। প্রশ্ন হচ্ছে কেন, হোয়াট ইজ বিহাইন্ড ইট, এবং আসলে উনার বিজয়ের পিছনে কাহিনী কি, গল্পটি কি, এটি কতখানি তাৎপর্যপূর্ণ আমেরিকার ইউএস পলিটিক্সের জন্য। এদিকে নেতানিয়াহুর নতুন সংবাদে আমরা পাচ্ছি যে উনি বলছেন যে আগামী 2 সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি আসতে যাচ্ছে। উনি রাজি হয়েছেন এমন একটি কথা শোনা যাচ্ছে, খুব বিশ্বস্ত সূত্রে সেটিও আলোচনা থাকবে। ইরানকে এখন আমেরিকা দিতে যাচ্ছে, বলছে যে 20 থেকে 30 বিলিয়ন ডলার তারা দিবে, তাদের উপর থেকে স্যাংশন সরিয়ে নেওয়া হবে। কিন্তু কেন আক্রমণ হলো, কে লাভ হলো, কেনই হলো এসব কিছু। বাংলাদেশে ছাত্ররা বলছেন যে তারা যেটি চান এবং যেটি ডক্টর ইউনূস চান সেটি এক জিনিস নয়। ছাত্ররা বলছেন তারা চান জুলাই বিপ্লব দিবস, ডক্টর ইউনূস বলছেন নতুন বাংলাদেশ দিবস। ছাত্ররা বলছেন আমরা রক্ত দিয়েছি 2 বাবাকে। এরকমই একটি ভাব। এই সমস্ত বিষয় আলোচনার জন্য আজ আমার সাথে যোগ দিচ্ছেন প্রফেসর ডক্টর নকিবুর রহমান। ইনি প্রফেসর অফ ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা। উনি নর্থ ক্যারোলিনা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে নিউ ইয়র্ক থেকে আছেন সাংবাদিক, গবেষক, লেখক হাসান ফেরদৌস, স্বাগত জানাচ্ছি আপনাকেও। এবং আমি হাবিব রহমান আছি নিউ ইয়র্ক স্টুডিও থেকে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। হাসান ফেরদৌস, প্রথমে আমি চলে যাব আপনার কাছে। জোহরান মামদানির বিজয়ের পর আমি যদি এখন একের পর এক কাট পিছু দেই অথবা বিভিন্ন মানুষের বক্তব্য তুলে ধরি, সেটা মিলার হোক, লরা লুমার হোক, প্রেসিডেন্ট ট্রাম্প হোক, ইউ নেম ইট, ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন সদস্য হোক, জর্জ ল্যাটিমার ফ্রম নিউ ইয়র্ক হু ডিফিটেড উইথ দ্য কর্পোরেট মানি অ্যান্ড দ্য রিপাবলিকান ব্যাকিং, জামাল বোমেন, এই সমস্ত, রিচি টরেস, ইভেন গ্রেগরি মিক্স সারপ্রাইজিংলি। তাহলে এই অনুষ্ঠানে আর সময় থাকবে না শুধু যদি তাদের নেগেটিভ মন্তব্যগুলো তুলে ধরি আমরা। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন 100% কমিউনিস্ট লুনাটিক। সে কি আমাদের নেক্সট মেয়র হতে যাচ্ছে নিউ ইয়র্ক সিটির? আপনি এই ব্যাপারে আপনার মন্তব্য যেমন আমি শুনবো, সেই একই সাথে আপনি আমাদেরকে জানাবেন জোহরান মামদানির সামনে কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে, জেনারেলি ফ্রম রিপাবলিকানস, ফ্রম দ্য লুনাটিক্স and from the Democratic Party within his own party. চলুন শুরু করি আমরা। অনেক ধন্যবাদ হাবিব ভাই, ভালো লাগছে এই সন্ধ্যায় আপনাদের সঙ্গে মিলিত হয়ে। সবার আগে আসুন একটা বুক ভরে শ্বাস এবং বলি ধন্যবাদ। নিউ ইয়র্কবাসীকে বলি ধন্যবাদ, যারা জোহরান মামদানিকে শত প্রতিবাদ, শত বাধা অতিক্রম করে তাকে নির্বাচিত করেছে। মামদানি কে? মামদানি আপনার আমার মতো একজন নবাগত বহিরাগত, একজন ইমিগ্রেন্ট। 2018 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন। মাত্র 4 বছর তিনি নিউ ইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার দায়িত্ব পালন করেছেন। এক কথা, তিনি একজন সম্পূর্ণ নবাগত মানুষ। নতুন ভাবনা নিয়ে এসছেন তিনি, রাজনীতির নতুন খেলাটা সম্পূর্ণ তিনি বদলে দিয়েছেন। একদিন পর্যন্ত এই শহরে রাজনীতি নিয়ন্ত্রণ করতো ডেমোক্রেটিক পার্টির স্ট্যাবলিশমেন্ট পন্থীরা, এই হাকিম জেফরিজরা, চাক শুমাররা। সেই অঙ্কটা পুরোপুরি বদলে দিলেন এই 33 বছর বয়স মামদানি। তাকে অনেকে তুলনা করছে বারাক ওবামার সাথে 2008 সালে, মনে আছে আপনাদের, একজন সম্পূর্ণ নবাগত সিনেটর, শিকাগো থেকে নির্বাচিত সিনেটর, যার নামও জানতাম না আমরা, অনেকে জানতাম না আমরা। মাত্র 2 বছর তিনি মার্কিন সিনেটের সদস্য ছিলেন, প্রেসিডেন্ট পদপ্রার্থী হলেন এবং জিতলেন। কিভাবে জিতলেন?
এক অবিশ্বাস্য রকম সুন্দর রেইনবো কোয়ালিশন গঠন করলেন, এতে সবাই, সব বর্ণের মানুষ, সব ধর্মের মানুষ, সব রঙের মানুষ যুক্ত হলেন এই রেইনবো কোয়ালিশন। আমাদের জোরান মামদানিও সে একই রকম একটা রেইনবো কোয়ালিশন তার পক্ষে গঠন করতে পেরেছিলেন। জাস্ট তাকে দেখেন কে তার পক্ষে ভোট দিয়েছে এবং কে তাকে ভোট দেয়, ভেরি সিগনিফিকেন্ট। ব্রুকলিন, ব্রুকলিনে হচ্ছে গিয়ে মেজরিটি সিগনিফিকেন্ট নাম্বার অফ ইহুদি বাস করে। ব্রুকলিন তিনি পেয়েছেন 48.8% ভোটস। ব্রুকলিন সবচেয়ে বেশি ভোট তিনি পেয়েছেন 48.8%। কুইন্স, আমাদের প্রবাসী উদ্যান অধ্যুষিত বড়, 46.1%। ম্যানহাটন, ম্যানহাটন 39.1%, অলমোস্ট 40%। শুধুমাত্র দুটি বরণে তিনি পেইন্ট করেছেন, একটা হচ্ছে ব্রঙ্কস, অন্যটা হচ্ছে স্ট্যাটেন আইল্যান্ড। ব্রঙ্কসে মূলত বাস করে আফ্রিকান আমেরিকান এবং হিস্প্যানিকরা, স্ট্যাটেন আইল্যান্ডে মূলত বাস করে শ্বেতকায় রিপাবলিকান পন্থী আমেরিকানরা। ফলে এই দুটো ওভারঅল ছবিটা এরকম যে প্রায় পুরো নিউ ইয়র্কই তাকে, এই শহরের অধিকাংশ মানুষ তাকে সমর্থন করেছে, ইরেসপেক্টিভ অফ তারা কই থাকে, কোন কোন বড়তে বাস করে, তারা কোন ধর্মে বিলং করে, তারা কোন বর্ণের মানুষ। লক্ষ্য করে দেখবেন যে আমাদের মধ্যে, বাঙালিদের মধ্যে এবং দক্ষিণ এশিয়াদের মধ্যে মামদানিকে মুসলমান বলে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে, মুসলিম বলে জিতেছে না। মামদানি কখনো নিজেকে মুসলিম বলে প্রেজেন্ট করেননি, তিনি সবার মেয়র হতে চান, তিনি সাউথ এশিয়ান, তিনি মুসলিম, তিনি এত কোনো সব উল্লেখ করেছেন তিনি, কিন্তু কখনো তিনি নিজেকে প্রেজেন্ট করেননি only as a Muslim। এবং তাই যদি তিনি করতেন, would have lost easily। কিন্তু উল্টো, এবং ওবামা কখনো নিজেকে একজন কালো মানুষ বলে প্রেজেন্ট করেন, তিনি কালো মানুষ তো বটেই, দ্যাটস এ গিভেন। তার সে বিখ্যাত ভাষণ 2004 সালে যে ভাষণ বলেন ভাষণে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমেরিকা লালও নয়, নীলও নয়, আমেরিকা সবার, বিভক্ত নয় রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টির মধ্যে, এই দেশটা সবার, আমাদের আমাদের মধ্যে তিনি বুঝেছিলেন, কিন্তু যারা এই দেশে নবাগত বহিরাগত তাদেরকে তিনি বুঝিয়েছিলেন। এক্স্যাক্টলি সে একই অবস্থান গ্রহণ করেছেন মামদানি। মামদানির বিজয়ের দিনটা খুব ইন্টারেস্টিং, আমি আপনি দেখেছেন কিনা, বিজয়ের শেষে তার যে বিজয় ভাষণ, ম্যানহাটনের এক বাড়ির ছাদে বসে সমর্থক তিনি যখন ভাষণ দিতে উঠলেন, তার পাশে দাঁড়িয়ে ছিল কে? ব্র্যাড ল্যান্ডার। এবং ব্র্যাড ল্যান্ডার তাকে জড়িয়ে ধরলেন। এই তরুণ মামদানি এবং পরিণত বয়সের ব্র্যাড ল্যান্ডার একে অপরের গলা জড়িয়ে ধরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন মাইক্রোফোনের সামনে, একজন মুসলিম, একজন ইহুদি। যে ভয়টা আমার ছিল, আমি প্রোগ্রামের আগেও বলেছি আমি, যে মামদানি প্রবাবলি জুইশ লবি থেকে প্রচন্ড বাধার মুখে পড়বে না, কোয়াইট ডেফিনেট। কিন্তু অ্যাটলিস্ট সেই মুহূর্তে ব্র্যাড ল্যান্ডারকে দেখে এবং তার সাথে মামদানির এই গলাগুলির ছবিটি আমার কাছে খুব আশান্বিত করেছে। এখন আপনি বললেন যে প্রতিক্রিয়া, ট্রাম্প সাহেব অ্যাজ ইউজুয়াল মামদানিকে মার্কসিস্ট, কমিউনিস্ট ইত্যাদি বলে প্রত্যাখ্যান করেছেন। কিন্তু সারপ্রাইজিং হচ্ছে শুধু ট্রাম্প সাহেব, রিপাবলিকান পার্টির প্রায় সব বড় নেতারাই প্রত্যাখ্যান করেছে। তার চেয়ে বড় কথা, ডেমোক্রেটিক পার্টির নেতারা, জিলি ব্র্যান্ড আমাদের নিউ ইয়র্কের সেনেটর, সরাসরি প্রত্যাখ্যান করেছেন মামদানিকে। আপনি উল্লেখ করলেন আমাদের একাধিক ডেমোক্রেটিক সেনেটর এবং কংগ্রেস মেম্বারদের, তাদের বক্তব্য হচ্ছে যে হি ইজ টু ডেঞ্জারাস। ওয়াশিংটন পোস্ট পত্রিকা সম্পাদক লিখেছে যে এই লোক আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, হি ইজ টু ডেঞ্জারাস, হি ইজ টু ডেঞ্জারাস। কেন তার এই কথা বলছে? দুটো কারণ। একটা হচ্ছে যে তার প্রোগ্রামটা মূলত উদারনৈতিক সোশ্যালিস্ট প্রোগ্রাম, একটা কমিউনিস্টিক নয়। সোশ্যালিস্ট বলতে কি বোঝাচ্ছে? যে রাষ্ট্র বা সরকার সমাজের সবচেয়ে কম অধিকার প্রাপ্ত, সবচেয়ে কম অধিকারভোগী মানুষের পক্ষে দাঁড়াবে। ঠিক যে কাজটা করছে ট্রাম্প প্রশাসন, আমাদের অধিকার কেড়ে নিচ্ছে একের পর এক। এই সেফটি নেট আমাদের ছিল, তা ভেঙে ফেলছে। মামদানি বলছে এই সেফটি নেটটা স্ট্রং করতে হবে। যেমন
তিনি ইউনিভার্সাল চাইল্ড কেয়ারের কথা বলছেন। তিনি কি বলছেন যে আমাদের জীবনযাত্রার এত এক্সপেন্সিভ হয়ে পড়েছে যে আমরা পাচ্ছি না, কি করতে হবে? তিনি গ্রসারি, সরকারি নিয়ন্ত্রিত গ্রসারি স্টোর ওপেন করার কথা বলছেন। ফ্যান্টাসি মনে হয়, এটা মস্কো নয়, সোভিয়েত ইউনিয়ন নয়। তিনি প্রস্তাব করছে যে আমরা এটা করতে পারি। তিনি বলছেন তিনি 2 লক্ষ নতুন লো কস্ট হাউজিং বানাবেন। প্রত্যেক আসবে তিনি $8 বিলিয়ন অতি ধনীদের কাছ থেকে তিনি সংগ্রহ করবেন। এই যে নতুন প্রোগ্রাম, যা সম্পূর্ণ এন্টিটেরিক্যাল, সম্পূর্ণ ডেমোক্রেটিক ভাবনার বাইরের জগৎ, তাতে হয় অস্থির হয়ে পড়েছে একদিকে রিপাবলিকান, অন্যদিকে ডেমোক্রেটরা। গতকাল অপেড লিখেছেন গার্ডিয়ান পত্রিকায় বার্নি স্যান্ডার্স। বার্নি স্যান্ডার্স জানেন একই রকম, তিনিও কিন্তু এই যে আমরা বলি মেডিকেল ফর অল, এই ভাবনা তার কাছ থেকে এসছে। প্রত্যেকটি মানুষ, গরিব হোক ধনী হোক, এদেশের হোক বহিরাগত হোক, প্রত্যেকের মেডিকেল পরিষেবা পাওয়ার পুরো অধিকার আছে। ইউরোপে যেমন অনেক পশ্চিম ইউরোপ দেশে কিন্তু মেডিকেল পরিষেবা সম্পূর্ণ ফ্রি, নিখরচায়। সেই প্রস্তাব স্ট্যান্ডার্ডস করেছিল, যে প্রস্তাবটি কিন্তু গৃহীত হয়নি। আমাদের মামদানিও একই কথা বলছেন যে কম বিত্তবানদের সাহায্য করতে হবে, বিত্তবানদের সাহায্য করার প্রয়োজন নেই। দে ক্যান বি অন দ্য রোড। সাহায্য করুন কাকে? রাষ্ট্রকে সাহায্য করবে সবচেয়ে দরিদ্র যে, দুর্বল যে। গতকাল আপনি আমাকে একটা ইন্টারেস্টিং কথা বলছিলেন, আমি যেটা রিপিট করতে হচ্ছে যে দেখুন, এই সরকার, ট্রাম্প সরকার সবচেয়ে বড় ট্রিলিয়নস অফ ডলার, অলমোস্ট $4 ট্রিলিয়ন ট্যাক্স ব্রেক দেওয়ার কথা বলছে। $4 ট্রিলিয়ন। আর মামদানি মাত্র $8 বিলিয়ন রেজ করার কথা বলেছেন। মাত্র 8 বিলিয়ন কম্পেয়ার টু 3 or 4 ট্রিলিয়ন ট্যাক্স ব্রেক। তাকে আমরা অস্থির হয়ে পড়েছি, সমর্থন করার বদলে তাকে আক্রমণ করছি। আমি নিজে এক পত্রিকায় লিখেছি যে মামদানি আমাদের স্বপ্ন বিক্রি করছে। অফকোর্স স্বপ্নই তো বটে। আমরা চাই এমন একটা আমেরিকা, যে আমেরিকায় মানুষের মধ্যে এই যে আকাশ পাতাল বৈষম্য তা দূর হবে। সেজন্যই এমন লোক দরকার যে আমাকে স্বপ্ন দেখাতে পারে এবং স্বপ্ন দেখানোর পেছনে আমাকে ঐক্যবদ্ধ করতে পারে। কারা ভোট দিয়েছে? ভোট কেন্দ্রীয় তালিকা শক্তি মামদানির পেছনে তরুণ প্রজন্ম, এই সময় নতুন প্রজন্ম। বার্নি স্যান্ডার্স কি বলছে যে ডেমোক্রেটিক পার্টির নেতারা কি করছে? তারা একটা ডুবে যাওয়া জাহাজ টাইটানিকের ক্যাপ্টেন হবে, কিন্তু জাহাজকে নতুন দিকে নিয়ে যাবেন না। আমি মনে করি এই শহরের মানুষ এবং বোধ করি আমেরিকার মানুষ একসময় বুঝবে যে নতুন যে ক্যাপ্টেন পাচ্ছি আমরা মামদানির মতো মানুষের, সে আমাদের নতুন ঠিকানায় নতুন দিকে নিয়ে যাবে। এবং খুব জরুরি ভাবে বলবো আমি, আসুন এই লোকটিকে তার স্বপ্নের দেখা পৃথিবীর প্রতি আমাদের সমর্থন জানাই। আসলে মামদানির জয়ে আমি নিজেও আপনাদের মতো অত্যন্ত আনন্দিত হয়েছি, খুশি হয়েছি, কারণ সে সাধারণ মানুষের কথা বলছে। সেই রাতটি ছিল রিয়েলি আনন্দপূর্ণ একটি রাত। কিন্তু পরের দিন সকালে যখন আমি টেলিভিশন ছাড়লাম, মিডিয়াগুলোই আমার চোখে পড়লো, বিভিন্ন নিউজ আউটলেট দেখছি, সেটি ফাক্স হোক, নিউ নেশন হোক, সেটি পিবিএস হোক, সেটি MSNBC হোক অথবা CBS হোক, তাদের বক্তব্য হচ্ছে হাই গেল, সব গেল। আমি লরা লুমারের কথা বলেছিলাম, মার্জরি টেলর গ্রিন উনি একটি পোস্ট দিয়েছেন এক্সে যে স্ট্যাচু অফ লিবার্টি দাঁড়িয়ে আছে বোরকা পরে। এটি হচ্ছে নিউ ইয়র্কের অবস্থা হবে কদিন পর, এবং সবার বিজনেস শেষ করে চলে যেতে হবে। এটি হচ্ছে একজন মুসলমান হামাস লাভার নিউ ইয়র্ক সিটির মানুষজন কতটাই পাগল যে তাকে নির্বাচিত করেছে প্রাইমারিতে। এই একই সাথে এন্ড্রু কোমো ইজ গেটিং মোর ফান্ডেড, উনিও রান করবেন আমরা যতদূর জানতে পারছি। এরিক অ্যাডামস স্বতন্ত্রভাবে রান করবেন, এবং ডেমোক্রেটিক পার্টি যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় করবেন যাতে করে মামদানি নির্বাচিত না হতে পারেন। বিলিভ মি, ইজ ডেমোক্রেট, তারপরে তারা এটি করবেন। তারা দরকার পড়লে রিপাবলিকানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একজন প্রতিদ্বন্দ্বী দাঁড়া করাবেন বলে আমি মনে করছি এবং শুনছি, যাতে মামদানি কোনো মতে জয়ী হতে না পারেন। দর্শক, আপনারা যারা দেখছেন, ইলেকশনে কিন্তু এই নভেম্বরের ইলেকশনে কিন্তু আপনাদের দায়িত্ব বেড়ে গেল, আমাদের সবার দায়িত্ব বেড়ে গেল, কারণ দ্যাট ইজ এ স্টেট ওয়াইড ইলেকশন। সো বি কেয়ারফুল।
আপনাকে কিন্তু আবার পুনরায় যেতে হবে ভোটের বাক্সে লাইনে, আবারও আপনাকে আপনার কথাটি বলতে সরি সিটি ওয়াইড, ইটস এ সিটি ওয়াইড 5 বড়। হ্যাঁ, দুঃখিত, থ্যাংক ইউ। লাস্ট টাইম জর্জ পাঠাকি ওয়াজ দ্য রিপাবলিকান যিনি ছিলেন মানে নিউ ইয়র্ক সিটি মেয়র। হাউএভার, আমি একটু শর্টকাট করি। এই যে যিনি বলছেন যে ফ্রি বাস দেওয়া হবে, মানুষদের জন্য আবাসন করা হবে, মানুষ যাতে তার আত্মসম্মান বোধ নিয়ে বাঁচতে পারে তার একটা ব্যবস্থা করতে হবে, তাদের ছেলে মেয়ে যাতে পড়ালেখা করতে পারে, একে বলা হচ্ছে ইসরায়েল বিরোধী, হামাস প্রিয়, ইসলামিক ফেনাটিক, অনেক কিছু। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, নাকিবুর রহমান, এইটির পলিটিক্যাল সিগনিফিকেন্সটা কি তার বিজয়ের, এবং কেন এই বিজয়কে আসলে পলিটিক্যাল একটি ভূমিকম্প বলা হচ্ছে বলে আপনি মনে করেন? আপনার কাছে আমি শুনবো। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি হাসান ফেরদৌস ভাইয়ের কথা শুনছিলাম, উনি সবই কভার করেছেন খুব সুন্দর ডিটেইল ওয়েতে। আমি তার সাথে কিছু জিনিস অ্যাড করবো আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে, যে এটা সত্যিকার অর্থে একটা রাজনৈতিক ভূমিকম্প, এবং নিউ ইয়র্ক সিটি এই ধরনের ভূমিকম্পের সাথে পরিচিত, এরকম সিটি ওয়াইড না হলেও কিছু কিছু জায়গায়। আপনাদের মনে আছে যখন আলেকজান্দ্রিয়া অকাসিও-কর্টেস যখন তার আসনে সিগনিফিকেন্ট এস্টাবলিশমেন্ট ডেমোক্রেটকে প্রাইমারিতে হারিয়ে দিলেন, তখন এটাও কিন্তু একটা রাজনৈতিক ভূমিকম্প ছিল। জামাল বোম্যান যখন ইলিয়ট এঙ্গলকে হারিয়ে দিলেন, যিনি ছিলেন রিপাবলিকান পার্টির মধ্যে স্পেশালি ফরেন রিলেশনস কমিটিতে সবচেয়ে প্রভাবশালী কংগ্রেসম্যান, তখন কিন্তু একটা রাজনৈতিক ভূমিকম্প হয়েছিল। সো এটা যে স্টেট ওয়াইড ছড়িয়ে পড়বে, এটা হয়তো অনেকে বিশ্বাস করতে পারছিল না। কারণ যে কথা আমার এবং হাসান ফেরদৌস ভাইয়ের সাথে অনেকবার হয়েছিল যে মামদানির একটা মোমেন্টাম আছে, কিন্তু ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে গিয়ে, কারণ কোনো কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তি না, হি রিপ্রেজেন্টস দ্য পলিটিক্যাল ডাইনেস্টি, কোমো ফ্যামিলি। তিনি নিজে নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ছিলেন, তার বাবা নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ছিলেন, তার ফ্যামিলির একটা বিশাল প্রভাব রয়েছে নিউ ইয়র্ক সিটিতে। ধরেই নেওয়া হয়েছিল যে তিনি জিতে যাবেন। তারপরে তাকে এন্ডোর্স করেছে কর্পোরেট ডেমোক্রেট, যেটাকে আমরা বলি ইস্টাবলিশমেন্ট, বিল ক্লিন্টন থেকে শুরু করে ক্লাইবর্ন পর্যন্ত। আপনাদের মনে আছে যে সাউথ ক্যারোলাইনার কংগ্রেসম্যান ক্লাইবর্নের কারণেই কিন্তু বার্নি স্যান্ডার্সের ক্যাম্পেইনটা শেষ করতে হলো, কারণ তিনি জো বাইডেনকে এন্ডোর্স করেছিলেন। এবং এই এন্ডোর্সমেন্টের কারণেই আমরা দেখছি যে ব্রঙ্কসের কথা হাসান ফেরদৌস ভাই বললেন, যে ব্রঙ্কস বোরোতে যে বেশি ভোট পেয়েছেন মামদানির চেয়ে কোমো, এটার কারণ হলো আফ্রিকান আমেরিকানদের একটা সোশ্যালিস্ট ভীতি কিন্তু জেনারেলি আছে। সো মোটা দাগে আমরা যদি বলি যে আপনার যেই সুন্দর সুন্দর প্রপোজাল গুলা, এই প্রপোজাল গুলা মানুষ যদি শোনে, স্বভাবতই মানুষ দেখবে যে আমরা তো এই জিনিসটার মাধ্যমে আমার উপকার হয়। থিওরি বলে যে আপনি মানুষকে মূল বিষয়ে যাতে মানুষ যেতে না পারে, এটা থেকে প্রতিহত করবেন কিভাবে? তার বিরুদ্ধে স্মিয়ার ক্যাম্পেইন শুরু করবেন, তাকে সোশ্যালিস্ট বলবেন, তাকে জিহাদিস্ট বলবেন, তাকে সমস্ত রকম লেভেল দিয়ে দিবেন আপনি, যাতে করে মানুষ ওই লেভেল দ্বারা প্রশ্নবিদ্ধ এই ক্যান্ডিডেটের ব্যাপারে ইন্টারেস্ট শো না করে। কিন্তু মামদানির ক্যাম্পেইন আমাদেরকে যেটা শিখিয়েছে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে, যে আমি খুব সুন্দরভাবে হাসান ভাই বলেছেন, তারপর আমি ইটারেট করতে চাই যে মামদানি একজন মুসলমান হিসাবে কিন্তু তিনি জয়লাভ করেননি, তিনি জয়লাভ করেছেন ডেসপাইট বিং মুসলিম, ইন স্পাইট অফ হিজ রিলিজিয়াস আইডেন্টিটি হি ওয়ান, হি ডিড নট উইন বিকজ অফ হিজ মুসলিম আইডেন্টিটি। এবং এখানে তিনি কখনোই তার মুসলিম আইডেন্টিটিকে কিন্তু হাইড করেননি। হি ওয়াজ আনঅ্যাপোলজেটিক, হি ওয়াজ very proud Muslim individual, at the same time he embraced everybody. তিনি কিন্তু ইহুদিদের সাথে নিয়ে ক্যাম্পেইন করেছেন, ব্র্যাড ল্যান্ডারকে নিয়ে ক্যাম্পেইন করেছেন, বাট তিনি কখনোই ইসরায়েলের দ্বারা গাজাতে যে হত্যাযজ্ঞ হয়েছে এটার ব্যাপারে কিন্তু তিনি সমালোচনা করা থেকে পিছিয়ে আসেননি। হি ওয়াজ স্ট্যান্ডিং বাই হিজ প্রিন্সিপাল, যেটা অনেকেই বলছিল যে জায়নিস্ট লবিতে তেল আভিভের বাইরে সবচেয়ে বড় ইহুদি অধ্যুষিত এলাকা জায়নিস্টরা কন্ট্রোল করে নিউ ইয়র্কের পলিটিক্স। এখানে এন্টাই জায়নিস্ট কেউ নির্বাচিত হবে এটা তো কল্পনাও করা যায় না। তিনি কিন্তু তার এন্টাই জায়নিস্ট যে বক্তব্যগুলা ইহুদিবাদের, তিনি ইহুদিদেরকে প্রোটেক্ট করবেন নিউ ইয়র্ক সিটিতে বলেছেন,
তাকে পরিষ্কারভাবে প্রশ্ন করা হয়েছে এবং সব মেয়র ক্যান্ডিডেটকে প্রশ্ন করা হয়েছে ডিবেটে যে জয়ী হলে কোন শহরে কোন দেশে ভিজিট করবে। সবাই একেবারে মনে হচ্ছিল যে এটা ইসরায়েলের প্রাইমারি, সবাই মানে প্রতিযোগিতা করছিল যে কে কিভাবে ইসরায়েল খুশি করবে। only exception was Mamdani. He took a risk এবং এই রিস্কটা তিনি কিভাবে মিটিগেট করেছেন সেটা হলো যে he went and knocked on door to door. তিনি 40,000 ভলান্টিয়ারদেরকে তিনি এনগেজ করেছেন যারা দরজায় দরজায় গিয়ে করা নেড়েছে এবং দিস ইজ হাউ ইউ। ওকে, রাকিবুর রহমান, আপনি যেহেতু প্রসঙ্গটি আনলেন, আপনাকে আরেকটু বলবো, একটু ব্যাখ্যা করুন সংক্ষেপে। বিভিন্ন ডিবেটে তাকে যে প্রশ্ন করা হয়েছিল, ইভেন আমি স্টিভেন কোলবেয়ার যেটি আছে লেট নাইট শো দেখছিলাম, অত্যন্ত স্লিজি কোয়েশ্চেনস। তার মধ্যে অন্যতম কোয়েশ্চেন ছিল, তুমি ইলেকশনের জয়ী হলে কোথায় যাবা, ইসরায়েলে যাবা কিনা, প্রথমে নাম্বার মানে এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ছিল, ডু ইউ বিলিভ দ্য ইসরায়েল হ্যাজ দ্য রাইট টু এক্সিস্ট। আমার প্রশ্ন আপনার কাছে, এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির মেয়র ইলেকশন, হোয়াট দ্যাট হ্যাজ টু ডু উইথ ইসরায়েল অর গোয়িং টু ইসরায়েল। এইটি কি আসলে ডিরেল করে দেওয়ার একটা উপায় ছিল কিনা এটি? আপনি যেহেতু বলছেন এই প্রসঙ্গে, সেহেতু এটি যোগ করতে পারেন। অবশ্যই বিকজ আমরা যদি দেখি যে কি পরিমাণ ফান্ড ঢালা হয়েছে এপ্যাক কোমোকে ইলেক্টেড করার জন্য, অলমোস্ট 3 গুণ, আমার এক্সাক্ট নাম্বারটা আই মাইট বি রং, অলমোস্ট $60 মিলিয়ন কাছাকাছি খরচ করেছে এন্ড্রু কোমো। তার তুলনায় গ্রাসরুট থেকে অনলি আই থিঙ্ক 19 মিলিয়নের কাছাকাছি মামদানি করেছেন। এই টাকাগুলো কিন্তু এসেছে ইসরায়েলি লবি থেকে। এবং আমরা ভুলে গেলে চলবে না, নিউ ইয়র্ক সিটিতে 2 জন পরপর ইহুদি মেয়র ছিল, মাইকেল ব্লুমবার্গ এবং রুডি জুলিয়ানি, ডেমোক্রেটিক পার্টি এবং মানে দুজনই রিপাবলিকান পার্টি থেকে। মানে ডেমোক্রেটিক অধ্যুষিত এলাকায় 2 জন ইহুদি জায়নিস্ট রিপাবলিকান, মাইকেল ব্লুমবার্গ এখন ডেমোক্রেটিক পার্টি করেন, কিন্তু তিনি যখন ইলেক্টেড হয়েছিলেন হি ওয়াজ ইলেক্টেড ফ্রম রিপাবলিকান পার্টি। সো এই 2 জনের ইলেকশন থেকে বোঝা যায় যে জায়নিস্ট লবি নিউ ইয়র্ক সিটিতে কত শক্ত। সেই চোখ রাঙানি উপেক্ষা করে তিনি ডোর টু ডোর যে গিয়েছেন এবং এখানে তিনি হাসান ফেরদৌস ভাই খুব সুন্দর করে বলেছেন যে এখানে তিনি ইহুদিদেরকে সাথে নিয়ে ক্যাম্পেইনটা করেছেন যে আমি ইহুদি বিদ্বেষী না, যেটা আমাকে পেইন্ট করার চেষ্টা করা হচ্ছে। আমি ইহুদিদের অধিকার সংরক্ষণের পক্ষে, অ্যান্টিসেমিটিজমের বিপক্ষে, কিন্তু আমি কখনোই কোনো নিরপরাধ শিশুদেরকে হত্যা করার আগে সমর্থন করবো না। তিনি যে এই কথাটা বারবার ইটারেট করেছেন আনঅ্যাপোলজেটিক্যালি, এটাই সবচেয়ে বড় কথা। এবং এখানে আমি যেটা বলছি, এটা বলবি আমি শেষ করবো, সেটা হলো যে আমরা আপকামিং নভেম্বরের মূল ইলেকশনে আমরা যদি দেখি যে ইট উইল বি এ অল আউট এফোর্ট বাই কর্পোরেট ডেমোক্রেট এবং রিপাবলিকান জায়নিস্ট, সবার একটা এফোর্ট থাকবে মামদানিকে হারিয়ে দেওয়ার জন্য। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো যে এখানে যদি আমরা দেখি যে রিপাবলিকান যিনি ক্যান্ডিডেট তিনি হলেন কার্টিস সিলওয়া, তিনি একজন ইমিগ্রেন্ট ব্যক্তি এবং এই এন্টার ইমিগ্রেন্ট ব্যক্তি নিউ ইয়র্ক সিটিতে কোন রকম মানে ইমিগ্রেন্টদের শহরে কোনো পাত্তা পাবেন না। তারপরে এরিক অ্যাডামস আসছে এবং কোনো যদি তার সামান্যতম যদি আত্মসম্মান থেকে থাকে তিনি হয়তো ইলেকশনে দাঁড়াবেন না, কিন্তু যদি তিনি দাঁড়ান আমার কাছে যেটা মনে হয় যে ইট উইল হেল্প মামদানি, কারণ এন্টাই মামদানি ভোট উইল বি ডিভাইডেড 3 ওয়েজ। সো এটা একটা মনে হচ্ছে আমার মানে আমার জন্য মনে হয় যে ইট উইল বি এ ব্লেসিং ইন ডিসগাইজ। এটা বলে শেষ করব যে ইস্টাবলিশমেন্ট, পত্রপত্রিকা, সমস্ত নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট যেটাই বলুক না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে ভোট দেয় জনগণ, এবং জনগণ যদি শো আপ করে, nothing will stop Mamdani being the very well said. আর আপনি বলেন যে একটু যদি আত্মসম্মান বোধ থাকে, অ্যারোগেন্স নেই তো, he doesn't have it, he's shameless, you know, it's really যেরকম স্টিফেন মেলারের কথা বললাম, যে মার্জরি টেলর গ্রিন, লরা লুমার, f you guys, this is people speaking. মানুষ ভোট দিয়েছে, আমরা তো সবাই হতাশ হয়ে গেছিলাম যে ভোট কোনো কাজে আসছে না। এই নির্বাচনে আমরা আবার শিখলাম যে নো, ব্যালট বাক্স হচ্ছে জবাব দেওয়ার আরেকটি জায়গা। সেই প্রসঙ্গে হাসান ফেরদৌস, আপনি যেটি বলতে চাচ্ছিলেন সেটি বলবেন। আরেকটি প্রশ্ন আমি জুড়ে দিচ্ছি আপনার সাথে এটির সাথে, সেটি হচ্ছে এই যে স্মিয়ার ক্যাম্পেইন হচ্ছে, আপনি দেখছেন শুধু রিপাবলিকানরা রিয়েলি গোয়িং ক্রেজি, ডেমোক্রেটস যারা আছে চাক শুমার, হাকিম জেফরি সহ, আমি ম্যানসি বলছি, আমি শিওর দে আর রাতের ঘুম হচ্ছে না, বিকজ অনেকেই এখন বলছেন, আমি মনে করি উই শুড প্রাইমারি দ্যাম টু চাক শুমার, হাকিম জেফরি, সময় হয়েছে। What can public do
এই যে এবং হাউ ক্যান মিডিয়া লাইক আস, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, যে যারা কোনো কর্পোরেশনের টাকায় চলছে না, হাউ ক্যান উই হেল্প? আরে ভাই, এই আলোচনাটা থেকে একটা জিনিস স্পষ্ট হলো যে জি। কি চ্যালেঞ্জটা সে ফেস করবে। একটা কারেকশন নাকি ভাই, জুলিয়ানি কিন্তু জুন নয়, জুলিয়ানি রোমান ক্যাথলিক, জুলিয়ানি রোমান ক্যাথলিক, কিন্তু মামদানিকে একটা স্ট্রং, অতি স্ট্রং জুইশ লবির মুখোমুখি হতেই হবে। এই কারণে জামাল বোমানের মতো পপুলার লোক হেরে গিয়েছিলেন। কেন? অন্য কোনো কারণে নয়, only because he stood by Gaza. ইয়া একই সমস্যা চ্যালেঞ্জের মুখোমুখি হবে মামদানি। ইয়া নট অনলি জুইশ লবি, এখন দেখতে পাচ্ছি আমরা কি তাকে ফেস করতে হবে, তার নতুন নিজের পার্টিকে ফেস করতে হবে। রিপাবলিকান তো আছেই, তদুপরি আপনারা দেখেছেন গত তিন নির্বাচন আমরা দেখতে পাচ্ছি এই শহর ক্রমান্বয়ে অধিক ডানপন্থী হয়ে পড়ছে, একটা রাইট উইং সুইং আসছে। গত নির্বাচনে 24 নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প 7 পয়েন্ট গেইন করেছেন তার আগের ভোটের তুলনায়। 7% রাইট ছিল, 30% হয়েছে 30%। এরা কারা? মূলত আফ্রিকান আমেরিকান এবং হিসপ্যানিক। রাইট। তো প্রথম চ্যালেঞ্জ হবে তার বিরুদ্ধে যে ক্যাম্পেইন হচ্ছে, তিনি একজন ইহুদি বিদ্বেষী, তিনি একজন ইসরায়েল বিরোধী, তিনি একজন অতি উগ্রপন্থী মুসলিম। এই যে ক্যাম্পেইন, এটাকে ব্লান্ট করতে হবে। এটাকে শুধুমাত্র আপনি আমি মুখে বললে কিন্তু কাজ হবে না। এই দায়িত্বটা কিন্তু মামদানিকে প্রমাণ করতে হবে, তার কথা ও কাজে। আমি অলরেডি বলেছি, আমি এক্সাম্পল দিয়েছি আমি যে কিভাবে ব্র্যাড ল্যান্ডারকে পাশ নিচ্ছে সে, এবং কোয়াইট লাইকলি ব্র্যাড ল্যান্ডার তার ডেপুটি মেয়র হবেন বলে ভাবা হচ্ছে। So it will be basically a campaign of Mamdani along with Lander, a Muslim and a Jew, jointly campaigning for এই অপোজিশনের জন্য। এটা 1 নম্বর। 2 নম্বর, আপনি যেটা বললেন রিপাবলিকান ট্রাম্প সাহেবের বক্তব্যটা ভেরি সিগনিফিকেন্ট, এটাকে লাইটলি নেবেন না, কারণ এটি হবে গিয়ে রিপাবলিকান দলের মূল ক্যাম্পেইন মন্ত্র। তাতে কি, যে এই লোকটি ভেঞ্জেন্স, এই লোকটি, এবং এই লোকটি নয়, তার বক্তব্য হবে যে পুরো ডেমোক্রেটিক পার্টি এতটা ডেঞ্জারাস। দেখো এই পুরো দলটাই এখন এতটা এক্সট্রিম হয়ে পড়েছে। এটা হবে রিপাবলিকান পার্টির রিয়েল স্ট্র্যাটেজি। ফলে খুব বড় একটা চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জ যেটা একটু উল্লেখ করেছেন নাকি ভাইটাও, যে ভোট কিন্তু 3 বা 4 ভাগে বিভক্ত হয়ে যাবে। আমরা প্রাইমারি জিতেছে বলেই লাফাচ্ছি, কিন্তু রিয়েল নির্বাচন নভেম্বরে কিন্তু অত সহজ হবে না। কারণটা কি? প্রাইমারিতে ভোট দিয়েছে রাফলি ডেমোক্রেটিক বেজের 30% লোক ভোট দিয়েছে। 30% ভোটে ধরা যাক তিনি 70% ভোট পেয়েছে রাফলি, মনে করা যায়। যখন সাধারণ নির্বাচনে যাবো আমরা, মামদানি থাকবেন, কুমো থাকবেন, প্রবাবলি একজন রিপাবলিকান ক্যান্ডিডেট থাকবেন, প্লাস আমাদের বর্তমান মেয়র সাহেব থাকবেন। 4 ভাগে ভোটটা বিভক্ত হয়ে যাবে। 4 ভাগে ভোটটা বিভক্ত হলে মামদানি কত পার্সেন্ট ভোট পাবে? তিনি কি 30% বেশি ভোট পাবেন? তখনই পাবে যদি তিনি অন্যান্য গ্রুপ থেকে, অন্যান্য যারা দাঁড়িয়েছেন তাদের ব্লক থেকে ভোট তিনি কেটে আনতে পারেন। ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ। ইয়েস। ওই চ্যালেঞ্জটি ওভারকাম করুন। আপনি এক কথা বলেছেন, আমাদের জোরটা কি, আমরা কি করতে পারি? আমি মনে খুব জরুরি হচ্ছে যে আমাদের এই উচ্ছ্বাসটা ধর্ম থেকে বাদ দিতে হবে। আমি ফেসবুকে বলুন, রাস্তায় রাস্তায় মিছিল বলুন, তাকে একজন দক্ষিণ এশীয় এবং মুসলিম বলে পোর্ট্রেট করা হচ্ছে। এইটা বন্ধ করতে হবে। বিশেষ করে মিডিয়ার কাছে অনুরোধ থাকবে যে তাকে প্লিজ একটা বক্সে আটকে ফেলবেন না। এই লোকটি একটা বক্সের লোক নন, সবার লোক তিনি। 1 নম্বর। 2 নম্বর, যে এনথুজিয়াজম দেখিয়েছি আমরা প্রাইমারিতে, এটাকে স্প্রেড করতে হবে। প্রাইমারিতে কত পার্সেন্ট লোক ভোট দিয়েছে আমাদের মনে করা যায় বাংলাদেশ আমেরিকান? 7, 8, 10%, তার চেয়ে বেশি নয়। এটাকে বাড়াতে হবে। আমরা এখন একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ পিপল যারা আমরা ভোট দিতে পারি। উই আর লার্জ নাম্বার, আমরা একটা ভালো একটা নাম্বার আমাদের আছে, কিন্তু ভোট দিয়ে যাই না আমরা। এই কাজটা দায়িত্ব নিতে হবে আপনাকে, হাবিব ভাই, নিতে হবে অন্যান্য মিডিয়াকে, নিতে হবে লোকাল অর্গানাইজেশনকে। র্যালি কর, এদের সঙ্গে আসুক, সঙ্গে থাকুক। তবে সামনে সুযোগ আছে, চ্যালেঞ্জও আছে, এবং চ্যালেঞ্জ মোকাবেলায় আপনি আমি এই শহরের অধিবাসী যারা, তাদের দায়িত্ব অনেক অনেক বেড়ে গেল। And I hope we can face this challenge with courage and hope.
এটি যখন আপনি বলছেন, আমি আপনার সাথে আলাপ করেছি, অনেকের সাথে আলাপ করেছি, আপনি জানেন যে আপনার সাথে গতকালও আমার এই ব্যাপারটিতে আলাপ হয়েছে। সেটি হচ্ছে, আপনারা যদি খেয়াল করে দেখেন জোহরান মামদানি কি বলছেন, যে ফ্রি বাস দেবেন, উনি ফাইট করবেন কর্পোরেশন যে আমাদের বিভিন্ন রকম ভাবে এক্সপ্লয়েট করছেন এবং তারা সুবিধা নিয়ে চলে যাচ্ছেন, আমরা যারা আছি নিউ ইয়র্কবাসী আমরা এটির বঞ্চিত হচ্ছি। আরেকটি বড় ব্যাপার উনি বলছেন আর্লি চাইল্ডহুড এডুকেশন, অর্থাৎ নো কস্ট চাইল্ড কেয়ার উনি বলছেন, এটা অত্যন্ত সিগনিফিকেন্ট। আর বলছেন উনি যে বাড়ি বানাবেন, কোথা থেকে বানাবেন, উনি যে এক ধনী যারা আছেন তাদের উপর ট্যাক্স দিবেন। কি হারে ট্যাক্স বসাবেন? নিউ জার্সি অলরেডি এই হারে ট্যাক্স বসিয়েছে ধনীদের উপর। এই ধনীদের সংখ্যা কত শতাংশ? 1%। আমি একটু রিসার্চ, হাসান ফেরদৌস আপনি জানেন যে আপনি গত দুদিন ধরে এটি নিয়ে আলোচনা করছিলাম, যে আমি জানি আই নো উই হ্যাভ টু গো টু আ ব্রেক, আই নো। সো এই যে চাইল্ডহুড পটাকি ডি ব্লাসিও ফ্রি কিন্ডারগার্টেন করেছিলেন, আপনি জানেন এটা স্যাবোটাজ করার চেষ্টা কে করেছিলেন এবং পারেননি শেষ পর্যন্ত? দ্যাটস অ্যান্ড্রু কোমো। উইথ দ্যাট আমি একটি ব্রেকে যাচ্ছি, এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানের উপর, গাজার উপর আলোচনা হবে। দর্শক আপনারা যাবেন না কোথাও। বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি, আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি। বিরতিতে যাওয়ার আগে আমার প্রডিউসার বারবার বলছিলেন বিরতিতে যাওয়ার সময় হয়েছে, কিন্তু আমাদের তো কথাই শেষ হচ্ছে না, কারণ আসলে এটা শেষ হওয়ার মতো কথা নয়। আমি হাসান ফেরদৌস আপনার কাছে ছিলাম, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন দিয়ে আমি সিমিলার ডিফারেন্ট টপিকে চলে যাব। নাকিবুর রহমান আপনার কাছে প্রশ্নটি আমার, দর্শক যারা দেখছিলেন, আমি কিন্তু মানে নো কস্ট চাইল্ড কেয়ারের কথা বলছিলাম, এই নিয়ে আরো অনেক বিশদ আলোচনা হবে, সামনে হতেই হবে, তার কারণ এটি আপনাদের জন্য। এই যে আজকে প্রি-কে পাচ্ছেন ফ্রি, এটা ডি ব্লাসিওর পদক্ষেপ ছিল। অ্যান্ড্রু কোমোর কথা বলছিলাম, যিনি এটি স্যাবোটাজ করার চেষ্টা করছিলেন যাতে না হয়, শেষ পর্যন্ত পারেননি উনি। এই অ্যান্ড্রু কোমোকে নিয়ে বিল ক্লিন্টন তার পক্ষে প্রচারণায় নেমেছিলেন এই ইলেকশনে। জর্জ ল্যাটিমারের কথা বলছিলেন হাসান ফেরদৌস, এই জর্জ ল্যাটিমার জামাল বোমেনকে পরাজিত করেছিলেন, কারণ উনাকে ফান্ড করা হয়েছিল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকেই। কাজেই সংখ্যা আছে, অনেক বড় সংখ্যা আছে, সংখ্যা থাকতেই হবে, কিন্তু সংখ্যাকে সমাধান করার রাস্তাও জানতে হবে, এবং সেই রাস্তাটি হচ্ছে আমাদের সবাইকে ব্যালট বাক্সে যাওয়ার। সেটি আগামী নভেম্বরে হবে, তার আগে আরো অনেক কথা হবে। হাসান ফেরদৌস আপনার কাছে একটি প্রশ্ন করি, সেটি হচ্ছে কদিন আগে যুদ্ধবিরতি ঘোষণা হলো, সেটিও একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে। একবার শুনছি যুদ্ধবিরতি হয়েছে, আরেকবার শুনছি হয়নি, আরেকবার শুনছি তৃতীয় পক্ষ উইচ ইজ ট্রাম্প, নট ইসরায়েল, নট ইরান, বলছেন যুদ্ধবিরতি ঘোষণা করা হলো। তারপরও আমরা শুনছি যে দুপক্ষ মানে আবারও আক্রমণ করছেন একে অপরকে, সেটি নিয়ে অসন্তুষ্ট প্রেসিডেন্ট ট্রাম্প। তারপরে শুনলাম তিন পক্ষই জয়ী হয়েছেন এবং পুরো পৃথিবীকে অভিনন্দন জানানো হলো। আমরা তো এই যুদ্ধে অংশ নেই, আমরা কেন অভিনন্দন পেলাম সেটাও আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু কিছু প্রশ্ন রয়ে গেল। আসলে কে জয়ী হলো? ইউরেনিয়াম গেল কোথায়? আসলে কি এটি ধ্বংস করার সম্ভব হয়েছে? অনেক রকম ডাউট চলে আসছে। আজকে ইন্টেলিজেন্স ব্রিফিং ছিল, সেখানে স্বভাবসুলতই, যেটা আমি আশা করছিলাম, তুলসী গ্যাবার্ট ছিলেন না সেখানে, কারণ উনি দ্বিমত পোষণ করেছিলেন ট্রাম্পের সাথে। আমি শুনবো আপনার কাছে, এরপরে আমরা চলে যাব নাকিবুর রহমান আপনার কাছেও। হাসান ফেরদৌস। হাবিব ভাই, এই যুদ্ধের সবচেয়ে বড় জয় কিন্তু নেতানিয়াহু। কিভাবে? নেতানিয়াহু 30 বছর ধরে আমাদের শোনাচ্ছে যে ইরানের নিউক্লিয়ার অস্ত্র আগামীকালই হয়ে যাবে। 30 বছর শোনাচ্ছে, 3 মাস পরে, 6 মাস পরে, 30 বছর চলে গেছে। আলটিমেটলি হি কনভিন্সড ডোনাল্ড ট্রাম্প। তিনি আগে চেষ্টা করেছেন আমেরিকান বিভিন্ন প্রেসিডেন্টকে তার সঙ্গে যুক্ত হতে, কেউ যুক্ত হয়নি, ট্রাম্প হয়েছে, এবং সত্যি সত্যি বড় রকমের ক্ষতি হয়েছে। আমি আইএ রিপোর্টটা পড়ছিলাম এবং তাতে স্পষ্ট যে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রই বড় রকমের ক্ষতির সম্মুখীন হয়েছে, ধ্বংস হয়নি। যখন 30,000 পাউন্ডের বোমা একটা পরে, সে বোমাটা এই পাহাড়ের উপর পড়ছে বটে, শক্ত পাথরের পাহাড়, কিন্তু ভেতর যে সেন্ট্রিফিউজ গুলি আছে, কম্পনের কারণে তা কাজে বা ব্যবহারের ব্যবহার করা যায় না, সেটাকে বড় রকমের ক্ষতি হয়েছে। আমরা এও শুনতে পাচ্ছি যে প্রায় 40,000 কিলোগ্রাম ইউরেনিয়াম আগে ছড়িয়ে ফেলা হয়েছে।
যেগুলি 60% এনরিচড। ফলে যদি ইরান চায়, ইরান এটাকে নিয়ে ব্যবহার করতে পারে এবং প্রবাবলি 2টি 3টি বা 5টি 10টি বম বানাতে পারে। তার পক্ষে পারমাণবিক বোমা সম্পন্নের জন্য প্রয়োজন ল্যাবে, শোধনাগার ছাড়া সম্ভব হবে না। কিন্তু ছোট আকারের বোমা, ডার্টি বোমা, যা বিমানে করে বহন করতে হবে, যে বিমান ইরানের নেই, করতে পারে। কিন্তু প্রশ্ন কেন সে করবে? এই যে আমার অবস্থান, আপনারা তো এগ্রি করবেন না। এই পুরো প্রজেক্টটাই আমার বিবেচনায় রং প্রজেক্ট, যেখানে মধ্যপ্রাচ্যের সকল দেশ চেষ্টা করছে ডিপ্লোম্যাটিক্যালি একটা সমাধানে পৌঁছে। ইরানই একমাত্র দেশ যে নীতিগতভাবে জায়নবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে এবং ফ্রম ডে ওয়ান, আজকে থেকে 1979 যখন প্রথম বিপ্লব সফল হয়, তখন থেকে খোমেনি সাহেব কি বলে আসছেন? ডেথ টু ইসরায়েল, ডেথ টু আমেরিকা। বড় শয়তান, ছোট শয়তান। যখন একটা সরকারের এই আদর্শিক অবস্থান এমন হয়, তখন আর কিন্তু কোনো স্কোপ থাকে না, রুম থাকে না নেগোসিয়েশনের। সরকারের সঙ্গে আমি নেগোসিয়েট করতে পারি না। ফলে এই রিজিড অবস্থানের কারণে যা হয়েছে, কোন রকমের নেগোসিয়েশন পসিবল হয়নি। সমস্ত আরব বিশ্বকে নেগোসিয়েট করে ফেলেছে, সৌদি আরব পর্যন্ত। সবাই চেষ্টা করছে এই ব্যবধানটা কমাতে। ইরান এটা কেন করে? এটা একটা আইডিওলজিক্যাল স্টেট, যে স্টেটের ক্ষমতা গ্রহণ করেছে একদল অতি উগ্র, আমার বিবেচনায় ধর্মপন্থীরা, যারা এই ধর্ম এবং জায়নবাদের বিরোধিতাকে ইউজ করছে ক্ষমতা টিকে থাকবার জন্য। খামেনি সাহেব 86 বছর বয়স, প্রায় 30 বছর ধরে ক্ষমতায় বসে আছে। কেন? অন্য কেউ নির্বাচন করার সুযোগ করতে পারে, কি নির্বাচন করবে কি করবে না ঠিক করে দিচ্ছে খামেনি সাহেব। ইটস হাইলি আনডেমোক্রেটিক এবং অটোক্রেটিক রেজিম। এটাকে সাপোর্ট করার কোনো কারণ নেই। আমরা সবাই জানি, আমরা সবাই ইসরায়েল বিরোধী অবস্থান গ্রহণ করি বটে, কিন্তু মাথায় রাখতে হবে যেটা ব্যবহার করছে ইরান কিন্তু তার রাজনৈতিক উদ্দেশ্যে। আমি তাকে সমর্থন করি না। আরো মজা কি হচ্ছে, ইরানের এই বিরোধিতাকে ব্যবহার করছে কে? ইসরায়েল। কি করতে? গাজায় অকুপেশন কন্টিনিউ করতে। আমি তোকে বললাম সবচেয়ে বড় লাভ হয়েছে ইসরায়েল। এই যুদ্ধ শুরু হওয়ার আগে সবচেয়ে বিপদে ছিলেন নেতানিয়াহু সাহেব। তার যে কোয়ালিশন, খুব দুর্বল কোয়ালিশন, ভেঙে পড়তে পারে যে কোনো সময়। কিন্তু এখন ইরানকে 30 বছর পরে তিনি ইরানকে লিটারালি তার আণবিক শক্তি থেকে মুক্ত করলেন এবং তার সমর্থন 70% যে পৌঁছেছে। বলা হচ্ছে যে তার যে কোয়ালিশন যদি ভেঙেও যায়, আগামীকাল নির্বাচন দিল এবং তাতে দেবেন খুব শিগগিরই, he will be re-elected। ফলে বিগেস্ট উইনার হচ্ছেন গিয়ে নেতানিয়াহু, সেকেন্ড বিগেস্ট উইনার হচ্ছেন গিয়ে ডোনাল্ড ট্রাম্প সাহেব। কিভাবে? ডোনাল্ড ট্রাম্প সাহেব গত সপ্তাহে গিয়েছিলেন নেদারল্যান্ডসে নেটো সামিটে। সেখানে তাকে নেটোর সেক্রেটারি জেনারেল ড্যাডি ট্রাম্প বলে সম্বোধন করছেন, যে আমাদের সবার বাবা তিনি একমাত্র পারেন মধ্যপ্রাচ্যের প্রবলেম গুলি সলভ করতে। অলরেডি তাকে ওয়েলকাম করা হচ্ছে ড্যাডি ট্রাম্প বলে। এবং আপনি দেখবেন যে খুব শিগগিরই ইউরোপের দেশগুলি তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করবেন, রিকমেন্ড করবেন। তার এবং স্বপ্ন তিনি, আমরা একটু পরে কথা বলবো ইরানের শান্তি প্রস্তাব নিয়ে, গাজা শান্তি প্রস্তাব নিয়ে। এই সবই একটা ভিশন আছে। ট্রাম্পকে আমি এইটুকু ক্রেডিট দিয়েছি যে তিনি আমাদের কনভারসেশনটা বদলে দিচ্ছেন। অব্যাহত যুদ্ধের বদলে শান্তি প্রক্রিয়ার কথা তিনি বলছেন, which I personally welcome। ঠিক, ধন্যবাদ। নাকিবুর রহমান, আপনার কাছে আমি যাব। আপনি কি একমত পোষণ করেন কিনা হাসান ফেরদৌসের সাথে? এটি একটি প্রশ্ন, যদি জানাবেন কেন না, যদি না করে থাকেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে ইরানের পারমাণবিক চুল্লিতে আক্রমণ করা, ধ্বংস করে দেওয়া হলো, এটি আমরা শুনলাম যে সম্পূর্ণ ধ্বংস হয়নি, ডার্টি বোম বানানোর মতো এখনো ইউরেনিয়াম রয়ে গেছে তাদের হাতে। এখন অন্যান্য দেশ এটি দেখে বলতে পারে কিনা যে আমাকে নিজের আত্মরক্ষা করার জন্য হলেও আমাকে পারমাণবিক বোমা বানানো আমার প্রয়োজন, আমার দেশকে রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য। এটি কি বিপরীত হিসাবে কাজ করতে পারে কিনা তাদের জন্য? এবং একই সাথে আমেরিকার গভর্নমেন্ট এখন বলছেন যে তারা $20 to $30 বিলিয়ন দিবেন ইরানকে, তারা স্যাংশন উঠিয়ে নেবেন। কি হলো রাতারাতি? যে আমি হাসান ভাইয়ের সাথে নীতিগতভাবে উনি যেটা বলেছেন, ডেফিনেটলি এটার সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই। ডেফিনেটলি ব্যক্তিগতভাবে আমরা যদি দেখি যে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প লাভবান হয়েছেন এই টোটাল এই সিনারিওতে। কিন্তু সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে খুব বেশি অখুশি না
যে আমরা একটা বিরাট বড় মানবিক বিপর্যয় অ্যাভয়েড করতে পেরেছি। সো একটা লম্বা স্থায়ী আরো এক্সটেন্ডেড ওয়ার, যেখানে আরো দেশ ইনভলভ হতে পারতো, এরকম একটা সিনারিও হলে, আবার পাল্টা আক্রমণ হলে পরে জানমালের ক্ষয়ক্ষতি আরো বেশি হতো। সুতরাং সেদিক থেকে বিবেচনা করে আমি এই কারণে খুশি যে জানমালের একেবারে মিনিমাম একটা ক্ষতি হয়েছে, আরো অনেক বেশি ক্ষয়ক্ষতি রোধ করা গেছে। এই কারণে আমি মনে করি যে এই টোটাল অর্ডিল, যতই এটা রিডিকুলাস মনে হয়, যতই বিজার মনে হোক না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে যুদ্ধ থেমে যাওয়াতে মানবতাও কিন্তু বিজয়ী হয়েছে। এটা আমি অন টপ অফ এভরিথিং হাসান ভাই বলছেন, আমি এটা অ্যাড করছি। এবং আপনি যেই ডিলটার কথা বলছেন যে এখানে ইউরেনিয়াম এনরিচমেন্ট ডেফিনেটলি কিছু সম্ভব এখনো ক্যাপাসিটি, যেহেতু কিছু সরিয়ে নিয়েছে। সো পুরো বিষয়টা কিন্তু আমরা যতটা পারস্পরিক বৈরিতার বিষয় রয়েছে, তার চেয়েও বেশি কিন্তু নিজেদের মধ্যে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং এর বেসিসে এই কাজগুলো হয়েছে, এটাও কিন্তু দৃশ্যমান ভাবে প্রতীয়মান হয়। ইরান কাতারের আমেরিকান বেজে হামলা করার আগে ওয়ার্নিং দিয়েছে। সো এটা পুরোপুরি একটা অলমোস্ট ফেস সেভিং এর মতো একটা বিষয় ছিল কিন্তু ইরানের জন্য, যে আমাকে কিছু করতে হবে, না হলে পরে জনগণের মধ্যে আমি একেবারে খেলো হয়ে যাব, যে আমাকে আমেরিকা হামলা করলো, আমি কিছু করতে পারলাম না। কিন্তু আমেরিকাকে হামলা করলে আমেরিকাও পাল্টা জবাব দিবে, এই জন্য এমন ভাবে হামলা করা যাতে ক্ষয়ক্ষতি কম হয়। সো দিস সিমস লাইক থিয়েট্রিক্স এট দ্য এন্ড অফ দ্য ডে। এবং এই হামলার পরে মানে আমরা কখনো শুনিনি যে আমেরিকার বেজের উপরে হামলার পরে আমেরিকান মানে কমান্ডার ইন চিফ কংগ্রাচুলেট করবে যে আমরা তাদেরকে হামলা করেছি, তারা অনেক হামলা করেছে। Are we watching Game of Thrones? Yeah. So it is Game of Thrones, but in real life. So এটা একটা পলিটিক্যাল থিয়েট্রিক্স, যেটা খুবই আনফরচুনেট। সো এখানে at the end of the day কি হতে যাচ্ছে গাজাতে, কি হবে, এটাও ডোনাল্ড ট্রাম্পের যে লং টার্ম একটা উইশ, যে তিনি বিচ ফ্রন্ট প্রপার্টি করবেন গাজাতে, যদিও এটা গাজার জনগণ মেনে নেবে না, তাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তারা গাজা ছাড়বে না। সো এটাও কতদূর কি হয়, এখান থেকে প্রেসিডেন্ট ট্রাম্প কতটা সরে আসেন, এই বিষয়গুলোও সামনে আসবে। ভিজিবলি হি ইজ নট হ্যাপি উইথ ইসরায়েল বিকজ সিজফায়ার ডিক্লেয়ার করার পরও তারা কিছু হামলা চালিয়েছে। সো এটাও কি একটা থিয়েট্রিক্স এর অংশ নাকি এটা রিয়েল, এটাও কিন্তু আমরা বুঝতে পারবো না। তারপরে ইরানের মানে সিভিল নিউক্লিয়ার প্রজেক্টের জন্য যেই ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে, এখানে ভুলে গেলে চলবে না যে এখনো কিন্তু ইরানের কনফিসকেটেড প্রচুর পরিমাণ সম্পদ আমেরিকান ট্রেজারিতে রয়েছে। আপনাদের মনে আছে যে লাস্ট টাইম যখন নিউক্লিয়ার ডিল হয়েছিল ইরানের সাথে, প্রেসিডেন্ট ওবামা কিন্তু একেবারে মানে ক্যাশ টাকা দিয়েছিলেন ট্রেনে করে। আপনাদের মনে আছে সেই সিনারিও, যে একেবারে ট্রেনের উপরে মানে এত ওজন সেই টাকার। So money train exactly. So $6 billion yes. এখনো পর্যন্ত মানে মোটামুটি মনে হয়, আমি হিসাবটা আমার কাছে এক্স্যাক্টলি ক্লিয়ার না, কারণ বিভিন্ন সময়ে সম্পদ, আচ্ছা আমরা ধরে নেই $6 billion, এবং দ্যাট আর্ন ইন্টারেস্ট অ্যাজ ওয়েল। সো এই সম্পদটা কিন্তু বৃদ্ধি পেয়েছে অনেক। সো এই 20 বিলিয়ন 30 বিলিয়নের যে কথাটা, এটা কিন্তু এখনো অফিসিয়াল না, এগুলো বিভিন্ন জায়গা থেকে লিক হচ্ছে, এবং এটা লিক করা হচ্ছে মূলত মানে জায়নিস্ট মিডিয়া থেকে, যে তারা এই ধরনের ডিলটা চায় না। সো এই ডিলটা হলে আমেরিকা কোয়ের তেলে কই ভাজবে আর কি, যে কনফিসকেটেড অ্যামাউন্টটা তারা দিয়ে দেবে এবং বলবে যে এটা তোমরা সিভিল নিউক্লিয়ার এনরিচমেন্টের জন্য ব্যবহার করবে। কিন্তু একটা কথা আমি বলে শেষ করি, যে যদিও ইরানের নিউক্লিয়ার ক্যাপাসিটির একটা ক্ষতি করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু কেউ সিস্টেমেটিক প্রুফ দেখিনি যে ইরান সত্যি সত্যি নিউক্লিয়ার ওয়েপেন তৈরি করছিল কিনা। এটা কিন্তু এন্টায়ারলি হাসান ফেরদৌস ভাই যেটা বললেন, যে গত 26 বছর ধরে নেতানিয়াহুর ব্যক্তিগত প্রপাগান্ডা। সে 96-এ তিনি বলেছিলেন যে within few years Iran within 2 weeks. Within 2 weeks. He's been saying this for a long time. Saying that 2 weeks never came. So যদিও এখনো পর্যন্ত যেটা হামলাটা হয়েছে এখান থেকে ইরান সরিয়ে নিয়েছে, কিন্তু এগুলা কিন্তু ইরান বলে আসছে যে তাদের কখনোই নিউক্লিয়ার অ্যাম্বিশন ছিল না। যদিও তারা এটাকে কনভার্ট করতে পারে, বিভিন্ন রকম আদার রেটরিক আছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তারা এটাকে সিভিল কাজে ব্যবহার করার কথা বলছিলেন। তারা কিন্তু IEEE-র সাথে মানে কোঅপারেট করছিল, এবং
একটা নিউক্লিয়ার চুক্তি এটা দুনিয়ার জন্যও ভালো, ইরানের জন্যও ভালো। এবং আমি আপনার শেষ প্রশ্নের উত্তর দিয়ে শেষ করছি, আমি মনে করি না যে পৃথিবীর অন্যান্য দেশগুলোর নিউক্লিয়ার ক্যাপাসিটি তৈরি করা দরকার আত্মরক্ষার জন্য। ডেফিনেটলি আমি মনে করি প্রত্যেকটা দেশেরই সামরিক একটা একটা শক্তি থাকা দরকার, যাতে করে চোখে চোখ রেখে কথা বলতে পারে। মানে একেবারে অসম আক্রমণের শিকার হয়েও যেন তারা জবাব দিতে পারে তাদের সম্মান বজায় রেখে। এই ক্যাপাসিটিটা থাকা দরকার প্রত্যেকটা দেশের, বাট ইট ডাজন্ট হ্যাভ টু বি নিউক্লিয়ার ওয়ার দ্যাট উই হ্যাভ টু সি। Just so that you know, Israel has 90 nuclear warrant on the record. Okay. হাসান ফেরদৌস, আপনি অবশ্যই অ্যাড করবেন, এবং আপনাকে আরেকটি প্রশ্ন দিয়ে দেই কারণ আমাদের হাতে সময় কম। আপনি অবশ্যই রেসপন্স করবেন, অ্যাড করবেন। আমরা শুনছি এবং আমি দুজনেই কথা বলেছি যে একটি নতুন গাজা পিস প্ল্যান এফেক্টিভ হতে যাচ্ছে দু সপ্তাহের মধ্যে, এবং এটি আপনি আমাকে তথ্য পাঠিয়েছেন যেটি আমরা দেখলাম যে টাইমস অফ ইসরায়েল অত্যন্ত বিশ্বস্ত সূত্রে, সেখানে নেতানিয়াহু এই প্রপোজ করতে যাচ্ছেন। কেন এখন বলুন। যে কথাটা ভাই বললেন যে এই যে 60% এনরিচ ইউরেনিয়াম, এর কি প্রয়োজনটা কি? সিভিলিয়ান ইউজে হয়, মেডিকেল প্রয়োজনে ব্যবহার করি। বড় জোর আমি বৈজ্ঞানিক পেপার দেখে বলছি, আমি 20% এনরিচমেন্ট প্রয়োজন। আর পাওয়ার রিঅ্যাক্টরে ব্যবহার করা হয় ইউরেনিয়াম, তার 3 থেকে 5% U-235 5% এনরিচ করে ব্যবহার করা যায়। 60% শুধুমাত্র ব্যবহার করা হবে, 60 মানে 90% যেতে হবে আপনাকে পারমাণবিক বোমা বানানোর জন্য। ফলে যে কথাটা ইরান বলে আসছে যে আমরা পিসফুল পারপাস ব্যবহার করবো, খুব একটা ধোপে টেকে না। আমেরিকা যে কথাটা বলেছে, আমেরিকা একটা প্রস্তাব দিয়েছে অনেকদিন আগে থেকে, হচ্ছে যে এই যে ইউরেনিয়াম তুমি তৈরি করেছো, একটা কনসোর্টিয়াম তৈরি করি আমরা আরব দেশগুলি নিয়ে, সবাই আমরা ব্যবহার করতে পারবো ফর পিসফুল পারপাসেস। এবং এই প্রস্তাবটি এখন কিন্তু এক্সামিন করা হবে, নতুন করে এক্সামিন করা যাতে করে দেখা যাক সবাই যুক্ত হতে পারে কিনা। কারণ আসলে যদি ইরান পারমাণবিক বোমা বানায়, সৌদি কেন বানাবে না, কাতার কেন বানাবে না? ফলে এই যে তৈরি, আপনি যেটা বললেন এরা ছুটবে সবাই অস্ত্র বানাতে, সেই সুযোগটা রয়ে গেছে, কিন্তু সেই ভয়টা রয়ে গেছে। কিন্তু আমার বিশ্বাস, এবং ভাই যে বিশ্বাসের কথা বললেন, তাও ঠিক যে আমাদের হাতে সময় কম, আমরা গাজার ব্যাপারটাতে একটু চলে যাই। আমি বারবার বলেছি একটা, যে ট্রাম্প সাহেবকে একটা আমি ক্রেডিট দেবো, তার যদি আমাদের কনভারসেশনটা বদলে দিয়েছে। আমরা একদিন কি বলতাম, যুদ্ধ, হামাসের যুদ্ধ ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের যুদ্ধ হামাসের বিরুদ্ধে। এখন আমরা কি বলছি, কিভাবে হামাসকে নিষ্ক্রিয় করা যায়। আমি হামাসকে নিষ্ক্রিয় করার পক্ষে, কিন্তু আমি নই, প্যালেস্টাইন অথরিটি। আব্বাস সাহেব কি বলেছে, যে এদেরকে এক্সপেল করতে হবে, এরা ক্ষমতা দখল করে বসে আছে আজ থেকে না, 2006 সাল থেকে। ফলে সহজ পথ হচ্ছে হামাসকে নিষ্ক্রমণ করা, লিডারশিপকে এক্সাইল করা, এবং এখানে একটি বহুদলীয় বহু মাল্টিন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার গঠন করা। যে প্রস্তাবটা এসছে হামাসকে গাজার ব্যাপারে, তাতে এইরকম এক, মূলত আরব দেশগুলি 4টি আরব দেশকে নিয়ে মার্কিন সমর্থনে নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার হবে, যার সঙ্গে যুক্ত হবে পশ্চিম তীরে বর্তমানে যে ক্ষমতাবান যারা আছে আমাদের প্যালেস্টাইন অথরিটি, তাদের সঙ্গে মাহমুদ আব্বাসের গোত্র। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হামাসের লিডারশিপকে এক্সপেল করতে হবে, 2। আর 3 হচ্ছে যে ইসরায়েল কমিট করবে 2 স্টেট সলিউশনে লং টার্ম। ইসরায়েল বলছে যে ঠিক আছে, ভালো কথা, কিন্তু কোনোভাবে আমি পিএকে অ্যালাউ করবো না। এই গ্যারাকলটা এখনো আছে। ইসরায়েল এখন রাজি হয়নি যে প্যালেস্টাইন অথরিটিকে এই কর্মসূচির সঙ্গে সংযুক্ত করতে। কিন্তু আমি মনে করি যে আলটিমেটলি এটি হবে অর্থে যে ট্রাম্প সাহেব বাজি ধরে বসে আছেন যে তিনি যে পিস স্বপ্ন দেখছেন নোবেল পুরস্কারে, তার একটা অংশই হচ্ছে কিন্তু গাজাতে যুদ্ধ বন্ধ করে। এবং আমি মনে করি যে নেতানিয়াহুর হাত অনেক শক্ত কিন্তু, আমি আগে যেটা বললাম, গাজা ছিল তার জন্য একটা অস্ত্র। জি, যতদিন যুদ্ধ চলবে ততদিন ক্ষমতায় আমি আছি। কিন্তু ইরানকে পরাজিত করার পরে নেতানিয়াহু অনেক পাওয়ারফুল হয়ে পড়েছে, এবং তিনি কার্যত এর মধ্যে আনরাইভাল পলিটিশিয়ান ইসরায়েলের। ফলে হি ক্যান অ্যাফোর্ড, তিনি অ্যাফোর্ড করতে পারেন গাজাতে শান্তি আনতে। ওকে, মার্কিন টার্মসে, মার্কিন নেতৃত্বে, এন্ড দ্যাট মে হ্যাপেন।
জি, আজকেও 24 জন মারা গিয়েছেন গাজায়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছিলেন এতক্ষণ আশা করি ভালো লেগেছে। মামদানির জয়ে একটি ব্যাপার নিশ্চিত, আপনাদের, আমাদের ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া এবং আপনারা যারা ভোটার আছেন, আপনাদের দায়িত্ব বেড়ে গেল। আমি আশা করি আসছে নভেম্বরে সেটি মনে রাখবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।